আমাদের শেয়ার মার্কেটে বিনিয়োগ করা কি বাধ্যতামূলক? হ্যাঁ, কারণ এমন একটা প্রেক্ষাপট ধরে নিই যেখানটাতে শেয়ার মার্কেটে ইনভেস্ট না করলেও হবে। যেমন সাধারণ ক্ষেত্রেই তো সাধারণ মানুষের কাছে জীবনে যেসব ব্যয় আছে সেসব বাদ দিয়ে যদি কিছুটা অর্থ জমা রাখতে হয়, সেই টাকাটা কোথায় রাখা যেতে পারে? এক, রিয়েল এস্টেটে রাখা যেতে পারে, জমি জায়গা, এবং রাখা যেতে পারে সোনাতে। সোনা মূল্য বৃদ্ধির বিরুদ্ধে একটি ভালো হেজ। তো অবশ্যই সোনা একটি বিকল্প, কিন্তু এটা এমন এক ধরনের বিকল্প যেটা কিনা বেশি প্রোডাক্টিভিটি গেইন দেয় না। মানে সোনায় বিকল্প করার বদলে যদি বিনিয়োগ করার বদলে যদি কেউ একটা কারখানায় বিনিয়োগ করত, তাহলে সেই কারখানার সহজে ক্যাপিটাল পেত, আর সেই ক্যাপিটাল পাওয়ার ফলে তারা আরও বেশি লোক নিতে পারত, আরও বেশি কাজ হতো সেখানে, মানে বেশি লোককে কাজ দেওয়া সম্ভব হতো। কিন্তু সোনার ক্ষেত্রে তো সেরকম হবে না। ফলে অন্তত ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে থেকে সোনার ক্ষেত্রে প্রোডাক্টিভিটি অনেকটাই কম। আর গেল হচ্ছে রিয়েল এস্টেট। রিয়েল এস্টেট হচ্ছে একটা জমির প্রোডাক্টিভিটি কখনো অসীমে নিয়ে যাওয়া তাত্ত্বিকভাবে সম্ভব, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় যে অসীম করা সম্ভব নয়। যেমন একটি চাষের জমিতে থেকে যদি ওখানে একটি গুগল একটা অফিস খোলে, সেখানটাতে প্রোডাক্টিভিটি বাড়বে নিশ্চয়ই, কিন্তু সব জমিতে তো গুগল অফিস খুলে বেড়াবে না। আর এখন দেখা যাচ্ছে আর রিয়েল এস্টেট সেক্টরটা এমন একটা সেক্টর যে যখন ডেমোগ্রাফিক ডিভিশন শেষ হয়ে যাবে, তখন এই জিনিসটা বাড়তেও পারে এবং নাও বাড়তে পারে। মানে দেখালো অনেক দিন কনসলিডেট করতে থাকলো। চায়নাতে কোভিডের পর রিয়েল এস্টেট সেক্টর পড়ে গেছে পুরো, এখনও সেই নিচের দিকেই আছে। জাপানেও একই জিনিস হয়েছিল, তারপরে সাউথ কোরিয়াতেও তাই। তো চীনের ক্ষেত্রে একটি ভালো উদাহরণ, কারণ চীন হচ্ছে শেয়ার মার্কেটের ওপরে বেশি সাধারণ জনগণের জন্য খুব একটা নজর দেয় না। তো সেই টাকাটা সম্পূর্ণ রিয়েল এস্টেটের দিকে যেত বা সোনার দিকে যেত। তো রিয়েল এস্টেট সেক্টরটা পড়ে যাওয়ার পর ওদের কনজামশন এমনিই অনেক স্লো ছিল, আরও স্লো হয়ে গেছে। তো রিয়েল এস্টেটের একটা খারাপ দিক তো আছেই, যে দেখা গেল কেউ কোনো একটা বড় সংস্থা তারা একটি জমি অধিগ্রহণ করে সেখানে কিছু বানাবে, তো সেই রিয়েল এস্টেটের দামটা যদি অত্যন্ত বেশি হয়, তবে সেখানটাতে দেখা গেল গুগলের মতন কোনো একটা সংস্থা সেখানটাতে অফিস খুলতে চাইবে না, কারণ তাদের জমি অধিগ্রহণ করতেই প্রচুর টাকা চলে যাবে। সেই টাকাটা সেইখানে অফিস খোলার মাধ্যমে তুলতে প্রচুর সময় লেগে যাবে। তার থেকে বরং সস্তার কোনো জায়গাতে ওরা অফিস খুলতে পারবে। সরি। তো এই হচ্ছে ব্যাপার। আর রিয়েল এস্টেটে আরও আছে যে যদি কেউ জমি জায়গা কিনতে চায়, তাহলে জমি জমার ভেতরে অনেক ঝামেলাও থাকে। একে তো এটা ট্যাক্স বহির্ভূত, তো সবই ট্যাক্সের মধ্যেই আছে, শেয়ার মার্কেট অবশ্যই ট্যাক্সের মধ্যে। কিন্তু অনেক সময় জমি জমার ক্ষেত্রে আগে যে জমির মালিক থাকে তাদের অনেক সময় অনেক ঝামেলা থাকে জমি টমি নিয়ে। তো যদি সেই কেউ ঝামেলাগুলো এড়াতে পারে এবং কোনো একটা উঠতি শহরের দিকে দেখা গেলো জমি কিনতে পারে, তাও সেটা একটা ভ্যালুয়েশনটা ঠিক হতে হবে। এমন নয় যে পরবর্তীতে আর সে এক্সিটও নিতে পারছে না, এখন মানে জমিটা বেচতে পারছে না। তো জমি জমার ক্ষেত্রে লিকুইডিটিটা খুব কম, যে একটা জমি কবে বিক্রি হবে না হবে তার ঠিক ঠিকানা থাকে না। কেউ যদি আবার ফ্ল্যাটেও যদি টাকা রাখতে চায়, মানে ফ্ল্যাট কিনে রাখার মাধ্যমে, তো এখন দেখা যায় অন্তত যেগুলো একটু মানে বেশি রেঞ্জের, দেখা গেলো 1 CR ওপরে, সেইগুলো দেখা যাচ্ছে ওখানে বেশ ওভার সাপ্লাই আছে, মানে সেগুলো লিকুইডিটি কিন্তু বেশি নয়, সেখানটাতে লোকজন কিনে ফেলে রাখছে শুধুমাত্র, কিন্তু সেগুলো পরবর্তী রিসেল ভ্যালু কমে যাচ্ছে। অন্তত আমি যখন 2-3 মাস আগে দেখেছিলাম তখন সেরকমই ছিল। তো আর
এই ডেমোগ্রাফিক ডিভিডেন্ড নিয়ে পরেও আর একটু বলছি। তো এই দুটো সেক্টরকে যদি আমরা বাদ দিই, মানে রিয়েল এস্টেটেও বেশ কিছু সমস্যা আছে এবং সোনাতেও বেশ কিছু সমস্যা আছে, কিন্তু সোনা যদিও একটি ভালো উপায় বা বিকল্প, তো অবশ্যই সেটা সোনাও যদি সব থেকে ভালো হয় যে যদি ভারত সরকারের যে একটা আগে ওরা SGB বোধহয় জারি করতো, কিন্তু এখন সেটা বন্ধ করে দিয়েছে। তো এমনি ফিজিক্যাল সোনা যদি রাখা হয় সেক্ষেত্রে বাড়িঘরেরও একটু মানে নিরাপত্তার দিক থেকে একটু আঁটোসাঁটো রাখতে হয়, সেটাও একটা ব্যাপার। আর এরপর সে শেয়ার মার্কেট, যে শেয়ার মার্কেটে যদি টাকা রাখতে হয় তো এটা অবশ্যই একটি ঝুঁকিপূর্ণ বাজার, এবং এখানে কিন্তু বেশ কিছু সংখ্যক লোকজন লস করে। তো না, এটাকে আরেকটু বলে নিই যে মূল্য বৃদ্ধি। ঠিক আছে, আমাদের জীবনে যতগুলো দরকার থাকে তার মধ্যে অন্যটা একটা হচ্ছে যে কোনো একটা দেখলো কোনো শহরতলি বা যেখানেও ভাড়া থাকা বা কোনো একটা বাড়িতে থাকা। তো যদি কেউ ভাড়া থাকে সেক্ষেত্রে গত 3-4 বছরে দেখা গেছে এটা 10%-এর বেশি হারে বৃদ্ধি পাচ্ছে ইনফ্লেশনটা, মানে ভাড়ার যে ভাড়া বৃদ্ধির হার 10%-এর বেশি। একই জিনিস ঘটছে ইলেকট্রনিক্সের ক্ষেত্রেও, যেটা মানে সাম্প্রতিক তো খুবই তাড়াতাড়ি বাড়ছে। এটা একদম সাম্প্রতিক ঘটনা, এমন না এটা অতীতে খুব বেড়েছে, সেরকম না। অতীতে যথেষ্ট মানে স্ট্যাগ মানে এক জায়গায় স্থির ছিল, কিন্তু বর্তমানে সেটা খুব হারে বাড়ছে। আর আরেকটা হচ্ছে এডুকেশন ইনফ্লেশনও ভারতে খুব হারে বাড়ছে, অন্তত গত 3-4 বছরে সেটা হচ্ছে 10%, 10%-এর বেশি। এটা আমি গত 3-4 বছরে দেখেছি, তার আগে কি অবস্থা ছিল সেটা ঠিক জানি না। তো আর কি আছে, আর আছে হচ্ছে মেডিকেল ইনফ্লেশন। যে মেডিকেল ইনফ্লেশনের খরচ ভবিষ্যতে খুব হারে বাড়বে, এটা তো মানে এমনি হসপিটাল খুব হারে ক্যাপেক্স করছে, এটা ঠিক। কিন্তু যেহেতু ডেমোগ্রাফিক ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের আমরা মধ্যবর্তী পর্যায়ে রয়েছে, তো পরবর্তীতে একটা বৃহৎ সংখ্যক মানুষ তারা পার্থক্যের দিকে যাবে, এবং তখন তত ক্যাপাসিটি গড়ে তোলা এত কম সময়ের মধ্যে সম্ভব নয় বলেই মনে হয়। অন্তত সবাই বিশ্বমানের চিকিৎসা পাবে এটা তো সম্ভব হবে না। তো এখানটা তো ইনফ্লেশন ভালোই থাকবে। আর আরেকটা হচ্ছে মেডিকেল বিভিন্ন ধরনের ইন্স্যুরেন্স কস্টও খুব ইন্স্যুরেন্সের প্রিমিয়ামও খুব হারে বাড়বে, কারণ একই কারণ যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আস্তে আস্তে শেষ হবে। কেউ কেউ বলে যে আজিমজি প্রেমজির একটা পেপারে ওইখানকার প্রফেসররা বলছিল যে ওটা 2030-32 নাগাদ শেষ হয়ে যাবে। আবার কিছু কিছু পেপারে বলে যে ওটা 2040-42-47 অব্দি যেতে পারে, এবং ভারতবর্ষের একটা ট্যাগ লাইন আছে যে 2047-এর মধ্যে আমরা একটা উন্নত দেশ হব। সেটা তো কতটা সম্ভব এটা সত্যিই খুবই কঠিন ব্যাপার, কারণ যদি আমরা দেখি চায়না, জাপান, সাউথ কোরিয়া এরা অতীতে সবসময় কি করেছিল, আমেরিকার খুব চিপ লেবারের দরকার ছিল, তো আমেরিকা কি করতো, নিজেদের প্রযুক্তি নিয়ে গিয়ে জাপান, সাউথ কোরিয়া, চীন এদের দিত, আর ওখানে কারখানা প্রতিষ্ঠা করত। আর এর ফলে ওইখানকার লোকদেরও আর্থসামাজিক অবস্থা ভালো হতো, এবং এদিকে আবার আমেরিকা সহজে পণ্য পেয়ে যেত যেগুলো তাদের দরকার থাকতো। তো কিন্তু এটার একটা বড় দিক হচ্ছে যে চায়নাতে তখন ডিক্টেটরশিপ ছিল, সাউথ কোরিয়াতেও তাই। জাপানে গণতন্ত্র ছিল, কিন্তু জাপানে সেই সময় বিরোধীরা ব্যাপকভাবে ছত্রখান ছিল। তো এখন ভারতে, আর যেহেতু ওরা ওখানে ডিক্টেটরশিপ ছিল, তাই লোকজনদের কোনো একটা নির্দিষ্ট দিকে ঠেলে দেওয়া সম্ভব ছিল। যে আর একটুকুই। আর ভারতে যেহেতু এখন গণতান্ত্রিক, আর হ্যাঁ ওই তখনকার দিনে কি হয়েছিল যে ওরা বৈদেশিক পুঁজি তাদের দেশে আসতে দিয়েছিল, কিন্তু ভারতবর্ষ কিন্তু দেয়নি। ভারতবর্ষে 1991 বা এর আশেপাশে ভারতবর্ষ প্রথম অ্যালাউ করে যে হ্যাঁ আমরা বাইরে থেকে কিছু পুঁজি ভারতবর্ষে আসতে দেব। তো
যদি ভারতবর্ষের অনেক আগে থেকেই জিনিসটা অন্তত 10-20 বছর আগে আরও ইয়ে করতো যে হ্যাঁ আমরা তখন আসতে দেব, তখন তাহলে এখন ভারতবর্ষের চেহারা সম্পূর্ণ অন্যরকম হতো। তো দেয়নি, তো হচ্ছে ব্যাপার। আরেকটা হ্যাঁ, তো ইনফ্লেশন, এই চারটি ক্ষেত্রেই আমাদের মানে বর্তমান সময়ে তো মূল্যবৃদ্ধি বাড়ছে, কারণ হচ্ছে অন্তত, এবং ভবিষ্যতেও এটা বাড়বে বলেই আশা করা যায়, খুব সহজে এগুলো আর কম হবে না। তো যদি কারো নিজের মূলধন যে রকম আছে, মানে যতটা আছে, যদি কারো কাছে 1 টাকা থাকে তো 10 বছর পরেও 1 টাকাই থাকবে, এরকমও যদি হয় তাও ন্যূনতম 10-12% কম্পাউন্ড করতেই হবে, নয়তো, কারণ নাহলে এফডি দিয়ে সম্ভব না 10-12% পাওয়া। এখন তো বর্তমানে ইউটি রেট হয়তো 6 পয়েন্ট সামথিং চলছে। আর তো এরকম রিটার্ন কোথায় পাওয়া যেতে পারে? শেয়ার মার্কেটে পাওয়া যেতে পারে, প্রাইভেট ক্রেডিটে পাওয়া যেতে পারে। এখন ভারতের ক্ষেত্রে প্রাইভেট ক্রেডিট মার্কেটটা অত সহজে উপলব্ধ নয়। কেউ যদি খোঁজ করে তবে হ্যাঁ অবশ্যই সে কিছু পেতে পারে, তবে সেক্ষেত্রে কে ফান্ডটা ম্যানেজ করছে, তার ব্যাকগ্রাউন্ড কি, সেটাও জেনে নেওয়া অবশ্যই প্রয়োজন। আর এক্ষেত্রে কেন শেয়ার মার্কেটে ইনভেস্ট করার ক্ষেত্রে অবশ্যই যদি কেউ করতে চায় সেটা কোনো একটা স্মল ফান্ড হতে হলে ভালো হয়, কারণ না হলে সেখানে খুব লিকুইডিটি ক্রাইসিস দেখা দেয়। আর আরবিআই তো বেশ কিছু রুল, আরবিআই সেবির বেশ কিছু রুল আছে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে, যে এত শতাংশ টাকা এখানে রাখতে হবে, এত শতাংশ টাকা ওখানে রাখতে হবে। তো সেক্ষেত্রে এক্সিট নেওয়া বড় মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে তুলনামূলক কঠিন, যতটা কিনা স্মল রিটেলার বা ছোট যারা ফান্ড ম্যানেজ করে তাদের জন্য সহজ হবে সেখান থেকে এক্সিট নেওয়া। মানে কেউ শেয়ার মার্কেটে লাভ করে কখন? দেখা গেলো কি 100 টাকায় কিনেছিল, পরবর্তীতে সে যখন 200 টাকায় বেচবে তখন অন্য কারো কিন্তু সেই 200 টাকা দিয়ে ওই জিনিসটা কিনতে হবে, তবেই কিনা আগের জন লাভ করতে পারবে, নয়তো এটা সম্ভব নয়। তো হচ্ছে ব্যাপার। যদি আমাদের মুদ্রাস্ফীতিকে হারাতে হয় এবং আরও নিজের সম্পদ বৃদ্ধি করতে হয়, তবে শেয়ার মার্কেট একটা খুব ভালো জায়গা। তো এবং ভবিষ্যতেও যেহেতু ডেমোগ্রাফিক ডিভিডেন্ডটা শেষ হয়ে যাচ্ছে, এটা ভীষণভাবে দরকার। তো আমরা অবশ্যই দেখতে পাবো যে যদি কিনা এআই খুব ভালো কিছু না করে, মানে আর এবং মানে খুব আকাশ ছোঁয়া কোনো প্রযুক্তি আবিষ্কৃত হতে হবে তবেই কিনা সম্ভব, এবং সেটা যদি হয়ও সেটা কেন ভারতবর্ষের সাধারণ মানুষরা পাবে, এটাও একটা বড় প্রশ্ন। কারণ সেক্ষেত্রে তো তারা তো টাকা তো তাদের দিতে হবে যদি কেউ ব্যবস্থাটা নিতে চায়। তো সেটা হয়তো খুব চিপ হতে হবে তবেই সম্ভব, না তো কোনো ওপেন সোর্স মডেলও যদি থাকে, সেক্ষেত্রেও যদি কোনো একটা ভালো ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়, সেক্ষেত্রেও কিন্তু ভালো ইনফ্রাস্ট্রাকচার বলতে কি, তখন কিন্তু ব্লু কলার ওয়ার্কারদের যথেষ্ট অভাব থাকবে। এখন এখন যারা রয়েছে তারা তো এখন যারা ব্লু কলার ওয়ার্কারের দিকে যাচ্ছে না, তাদের যথেষ্ট ভালো মাইনে পাবে তারা ভবিষ্যতে। কারণ হোয়াইট কলারের হোয়াইট কলার জবের চাহিদা এমনিও কমবে ভবিষ্যতে, এবং যারা ম্যাক্রো ইকোনমিক্স নিয়ে একটু ঘাটাঘাটি করে তারা বিষয়টা খুব, মানে এটা এমন না যে কেউ জানে না বিষয়টা, এটা সবাই জানে যে ভবিষ্যতে এরকম হবে। তো আমি মনে করি যে আমাদের আশেপাশেও যারা আছে তারা যদি একটু ব্লু কালার ওয়ার্কার দিকে যায়, তারা ভবিষ্যতে ভালো একটা টাকা আয় করবে। তো অন্তত এখন অবধি সেরকমই মনে হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, আপাতত এই অবধি থাক।